বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, একটি দেশের অর্থনীতির সুরক্ষা কবচ হলো বিমা। বিশ্ব অর্থনীতিতে বিমা খাতকে জিডিপির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশে এই খাতটি দীর্ঘকাল ধরেই অবহেলিত। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে বিমা খাতের অবদান মাত্র 0.4% মতো, যেখানে প্রতিবেশী দেশ ভারতে এই হার 4%-এর বেশি। এমনকি দক্ষিণ এশিয়ার গড় হারও আমাদের চেয়ে অনেক বেশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যখন রাষ্ট্র সংস্কারের এক নতুন অধ্যায় শুরু হয়েছে, তখন আর্থিক খাতের প্রতিটি স্তরে সংস্কারের ঢেউ লাগলেও বিমা খাত রয়ে গেছে এক প্রকার উপেক্ষিত। আমরা জানি, শিল্পায়ন, বড় বড় অবকাঠামো প্রকল্প এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি মোকাবিলায় বিমার কোনো বিকল্প নেই। অথচ আস্থার সংকট, দক্ষ জনবলের অভাব এবং আধুনিকায়নের অভাবে এই বিশাল সম্ভাবনাময় খাতটি ঝুঁকছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলো যখন তাদের নির্বাচনী ইশতেহার সাজাতে ব্যস্ত, তখন আমাদের আলোচনার বিষয় বিমা খাত কেন গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান, বিমা খাত বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান এবং অর্থ সূচকের সম্পাদক, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি জিয়াউর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, ভারতের জিডিপিতে বিমা খাতের অবদান 4%, আর বাংলাদেশের 0.5%-এর নিচে। দেশের অর্থনীতির বিমা খাতের যে বিপুল অবদান রাখার সুযোগ আছে, তা নিয়ে কাজে লাগানো হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, পেনেট্রেশন রেট হিসেবে বাংলাদেশের বিমা খাতের অবদান অত্যন্ত নগণ্য, 0.50 বা তারও নিচে। কিন্তু পাশাপাশি যদি আপনি দক্ষিণ এশিয়ার অন্যান্য ডাটাগুলো আমরা দেখি, তাহলে দক্ষিণ এশিয়ায় যদি মালয়েশিয়ার দিকে তাকান অথবা থাইল্যান্ডের দিকে তাকাই, তাদের পেনেট্রেশন রেট হলো 5.30। আবার তাইওয়ান, তারপরে আমাদের অন্যান্য দেশের দিকে যদি আমরা তাকাই, দক্ষিণ কোরিয়া, তারা, জাপান, তাদের পেনিট্রেশন রেট 11 উপরে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অবদান 0.50। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের দীর্ঘদিন থেকে বিমা খাতকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যেটি আমাদের অর্থনীতির একমাত্র ডাল হিসেবে বিবেচিত বিমা খাত। অর্থনীতিকে যদি সঠিকভাবে চাঙ্গা করতে হয়, জোরালো করতে হয়, সজীব করতে হয়, তাহলে বিমা খাতের অবদান অনস্বীকার্য। বিমা খাতের কে গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এর গুরুত্বের অনেকগুলো কারণ আছে এই বিমা খাতের। প্রথমত, এটি একটি দেশের মানুষের এবং পাশাপাশি সমাজের সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মানুষের সুরক্ষা কবচ হিসেবে কিভাবে কাজ করে? সেখানে জীবন বীমা আছে। জীবনের অবসান হয়ে গেলে সেই পরিবারকে রক্ষা করে, সেই পরিবারের মনোবল রক্ষা করে, পরিবারের অসচ্ছল যারা আছে তাদের লেখাপড়ার কবচ হিসেবে কাজ করে। অন্যদিকে ব্যবসা খাতে যদি কোনো দুর্ঘটনা হয়, দুর্ঘটনা কবলিত হয়ে তাদের যদি পুঁজি হারায় অথবা পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়, সেখানে রক্ষা কবচ হিসেবে বীমা কাজ করে। অন্যদিকে একটি বীমা শিল্প একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে, ক্যাপিটাল ফরমেশনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে, অর্থাৎ ক্যাপিটাল গঠন করে। কারণ হচ্ছে কি, দেশের মানুষের যে সঞ্চয় আছে, সেই সঞ্চয়কে ধীরে ধীরে প্রিমিয়ামে রূপান্তরিত করে ক্যাপিটালে রূপান্তরিত করে। সেই ক্যাপিটাল মানি মার্কেটে এবং দেশের বিনিয়োগ ত্বরান্বিত হয়। বিনিয়োগ ত্বরান্বিত হওয়ার কারণে দেশের অর্থনীতি ত্বরান্বিত হয়। অন্যদিকে বিমা খাত দেশের কর্মসংস্থান ভিত্তি করে, কারণ এই খাতের মাধ্যমে অনেক মানুষ নিজেদের কর্মসংস্থানের একটি অন্যতম উল্লেখযোগ্য ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশে দেখুন, এক্সুয়ারি খুব কম, কিন্তু যারা এক্সুয়ারি ডিগ্রি নিয়ে আসছেন এবং যারা স্কিল্ড এক্সুয়ারি, তাদের দেখেন কি পরিমাণ ডিমান্ড। অর্থাৎ এই খাতে কর্মসংস্থানের একটি সমূহ সম্ভাবনা বিরাজমান। উন্নত বিশ্বে বিমাকে সামাজিক সুরক্ষার কবচ হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ সেই সমস্ত দেশে সোশ্যাল ইন্স্যুরেন্স চালু করা আছে। আমাদের দেশে সোশ্যাল ইন্স্যুরেন্স নাই। আমাদের দেশে গ্রামীণ নারীরা আছে, তাদের উন্নয়নের জন্য বীমা ব্যবস্থা চালু করার সুযোগ আছে, সেটাও আমাদের দেশে এখনো নেই। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তারপরে হচ্ছে যে আমাদের যারা কৃষক আছেন, যে কৃষকদের শ্রম গ্রামে আমরা বাংলাদেশ দেশের অর্থনীতি
সচল আছে এখনো, সেই অর্থনীতিকে যদি আমাদের জোরালো করতে হয়, চাঙ্গা করতে হয়, তাহলে কৃষকদের যে সাময়িক যে দুর্ঘটনা, সাময়িক যে অপ্রাপ্তি অথবা অভাব, সেগুলোর থেকে রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার জন্য কৃষকদের এই বীমার আওতায় নিয়ে আসা উচিত, এবং সেখানেও বীমার অবদান অনস্বীকার্য। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে বীমাকে ছড়িয়ে দিতে হবে। আজকে বাংলাদেশে শুধুমাত্র মানে বীমাকে শহরের পণ্য হিসাবে দেখেছে, শহরের পণ্য থেকে বের করে গ্রামীণ জনগণের মানে দৈনন্দিন জীবনের সুখ এবং সুশৃঙ্খল জীবন বিধান এবং তাদের সুরক্ষা রক্ষার জন্য বীমার অবদান অনস্বীকার্য বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার কাছে পরবর্তীতে আমি আবার আসবো জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। বীমা খাতকে কি আমরা কেবল একটি সেবা হিসেবেই দেখছি? একে বড় অঙ্কের পুঁজি গঠনের উৎস হিসেবে কেন রাষ্ট্র এখনো মূল্যায়ন করতে পারছে না? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে RTV কর্তৃপক্ষকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য। বীমাকে আমি বলবো যে একটা দেশের অর্থনীতির বলা হয় ড্রাইভিং হুইল অফ দি ইকোনমি, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে বীমাটা অনেক ক্ষেত্রেই মানে সঠিক মূল্যায়ন পায়নি সরকারের কাছ থেকে। সেই জন্যই আমরা সচেতনতা গড়ে তুলতে পারিনি। কারণ বীমা এমন একটা খাত, যেই খাত হলো বলা হয় পৃথিবীর অন্যান্য দেশে মানে বিগেস্ট সোর্স অফ মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস, যেটা উনি একটু আগে বলেছেন। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র লোকের সঞ্চয়কে তাদেরকে বীমা সোশ্যাল কাভারেজ দিয়ে আপনার একটা বিরাট ফান্ড তৈরি করে, যেই ফান্ডটা দিয়ে সে ইনভেস্টমেন্ট করে পুঁজিবাজারে এবং ব্যাংকে এবং আরো অন্যান্য গভর্নমেন্ট সিকিউরিটিজে দিয়ে অর্থনীতিকে মানে শক্তিশালী করার চেষ্টা করে। অ্যাট দি সেম টাইম এই প্রতিষ্ঠানগুলো যখন এই প্রতিষ্ঠানগুলো হয়, ধরেন একটা ইন্ডাস্ট্রি হলো, ব্যাংকের থেকে লোন নিয়ে একটা ইন্ডাস্ট্রি করা হলো, সেই ইন্ডাস্ট্রিটা কোনো কারণে দুর্ঘটনায় কবলিত হলো এবং তখন সেই যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, বীমা কিন্তু সেইটা কম্পেনসেট করে তাকে আবার ইকোনমিতে ফিরিয়ে আনতে সহায়তা করে। বীমা আমি বলবো ইটস এ ফাইন টিউনিং অফ অ্যাবিলিটি অ্যান্ড অ্যাওয়ারনেস। এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক গড়ে উঠেছে, অ্যাবিলিটি হয়ে গেছে, কিন্তু অ্যাওয়ারনেসটা করেনি। যেহেতু বীমা খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে, সেই সাথে সরকারের এই ব্যাপারে দারুণ উদাসীনতা রয়েছে। কারণ বিশ্বের যেই সবই উন্নত দেশগুলো দেখেন, সেখানে কিন্তু বীমা অনেকটা ক্ষেত্রে বাধ্যতামূলক। আমাদের এখানে যদি বীমাকে সরকারিভাবে বাধ্যতামূলক করা হতো, এই যে দেখেন এতগুলি মাল্টি স্টোরেড বিল্ডিং আমাদের রয়েছে, সেটা কমার্শিয়াল হোক আর রেসিডেন্সিয়াল হোক, এই বিল্ডিংগুলো কিন্তু নানান রকম ঝুঁকিতে রয়েছে এবং নানা অব্যবস্থার ভিতরে রয়েছে। সরকার যদি এই বিল্ডিংগুলোর বীমা বাধ্যতামূলক করত, তাহলে কি হতো, বীমা করতে যে ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমেই যে দেখতো যে এটা বিল্ডিং কোড অনুযায়ী এটা তৈরি হয়েছে কিনা, এটার ফায়ার এক্সিট আছে কিনা এবং আদার সেফটি মেজার্স গুলো নেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে উৎসাহিত করার জন্য করা হতো যে যারা ফায়ার এক্সটিংগুইশিং অ্যাপ্লায়েন্স গুলি যত বেশি রাখবে, তাকে প্রিমিয়ামটাকে সেই হারে ডিসকাউন্টেড করা হতো। এতে আপনার কি হতো, বীমার প্রিমিয়ামটাও কমতো এবং সেই সাথে ওইখানে কিন্তু ঝুঁকিটা অনেক কমে যেত। এই জিনিসগুলো থাকাতে সাধারণ মৃত্যু হার এবং ওইখানে এক্সিট ডোর গুলো থাকাতে হঠাৎ কোনো ইনসিডেন্স হলে সেই লোকগুলোর সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশোর করা যেত। কিন্তু এইগুলো না থাকার কারণে আনপ্ল্যান্ড ওয়েতে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, ব্যাংক ফাইন্যান্স করছে, করে এইগুলো যখন একটা আগুন লেগে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এইগুলোর রেস্কিউ কিংবা সেফটি মেজার্স কিছুই নাই। সুতরাং এইগুলো বাধ্যতামূলক করা দরকার। আরেকটা জিনিস হলো, বীমা সবসময় ধরেন বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি যে কোনো সময়ে আপনার একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে, তখন সে কোথা থেকে ফান্ড পাবে? এই বীমা করা থাকলে বীমা কিন্তু তাকে যেটা ইন্স্যুরেন্স করেছে সেটা কম্পেনসেট করে তাকে আবার রিস্টার্ট করতে সাহায্য করে। তারপর ধরেন শ্রমিকদের কথা বলেন, বীমা শুধু তো একটা আনমোবিলাইজেশন কিংবা কমার্শিয়াল, অবশ্যই বীমা ইন্স্যুরেন্স নট এ চ্যারিটেবল অর্গানাইজেশন, কমার্শিয়াল অর্গানাইজেশন, কিন্তু তার সাথে তার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। যেমন উনি কিছুক্ষণ আগে বললেন যে হেলথ ইন্স্যুরেন্স, এটা আমাদের জন্য খুবই দরকার। এই যে বিরাট জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর জোরে হেলথ এক্সপেন্স মানে সরকারের উপরে পড়ে যাচ্ছে এবং সরকার যেটা পারছে না তারা অবহেলিত হয়ে মারা যাচ্ছে। কিন্তু এইগুলো যদি বীমা করা থাকতো, তাহলে কিন্তু দেখতেন যে এই খরচটা বীমা থেকেই চলে আসতো এবং এই লোকগুলো মানে সমাজে
ভালোভাবে জীবনযাপন করতে পারতো। কারণ এদের অনেক দরকার রয়েছে, কারণ এরা সেই জিনিসটা উপলব্ধি করতে পারছে না। আপনি দেখেন গ্রামীণ ইয়েতে আমরা নেটওয়ার্কে আমরা হয়তো লোন দিচ্ছি, এগ্রিকালচার লোন দিচ্ছি, মানে সরকারের পক্ষ থেকে অন্যান্য কিছু দিয়ে ক্যাটেল ইন্স্যুরেন্সের জন্য দিচ্ছি, দিচ্ছি, কিন্তু যে প্রান্তিক কৃষক তার হেলথের জন্য তো আমি কোনো চিন্তা করছি না। কারণ একবার চিন্তা করেন যে একটা কৃষক কোনো কারণে অসুস্থ থাকলো 10 দিন, সেই 10 দিনের যেই ক্ষতিটা হলো তার তো আরেকটা ম্যান পাওয়ার দিয়ে তাকে ডিপিউট করতে হচ্ছে। কারণ এই লোকগুলো যদি প্রপার ট্রিটমেন্ট পেত, তারপর ধরেন পার্সোনাল অ্যাক্সিডেন্টের কথা বলছি, যে এই যে আমাদের রাস্তায় যে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। ধন্যবাদ আপনাকে। জনাব জিয়াউর রহমান, ছাত্র জনতার বিপ্লব পরবর্তী সরকার প্রায় সব আর্থিক খাতেরই সংস্কারের উদ্যোগ নিয়েছে, শুধু বীমা খাত ছাড়া। সরকারের সংস্কার উদ্যোগে এই খাতটি গুরুত্ব না পাওয়ার কারণ কি? এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়। এটা যুগ যুগ ধরেই যেন চলে আসছে এরকম একটা ধারাবাহিকতা। কোন সরকারের আমলে বীমা খাতের যে আর্থিক গুরুত্ব, তার যে সামাজিক একটা তাৎপর্য, এই বৃহত্তর পরিসরে আসলে এই খাতটি নিয়ে ভাবা হয়নি। আগের সরকারগুলা গতানুগতিক ভাবে চলুক, এবং কখনো কখনো এরকম হয়েছে যে দলীয় আশীর্বাদ পুষ্ট লোকদেরকে কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট লোকদেরকে পুরস্কার হিসেবে কিছু একটা দেওয়া দরকার, একটা লাইসেন্স দিয়ে দিলাম বা কিছু লুটপাটের সুযোগ করে দিলাম, সেই অর্থ বীমাকে ব্যবহার করা হয়েছে। এই ধারাবাহিক থেকে যেভাবে আমাদের বের হওয়া দরকার ছিল এই সরকারের আমলে, আমরা একটা নতুন সরকারের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেই পরিবর্তন, সেই বন্দোবস্ত, সেই স্বপ্ন, এসবের মধ্যে কেন জানি বীমা খাতটা ওই অর্থে স্থান করে নিতে পারেনি। আমাদের এই সেক্টরে যারা উদ্যোক্তা, এই সেক্টরে যারা অন্যান্যরা আছেন, তাদের দিক থেকেও হয়তো সরকারের সাথে নেগোসিয়েশন করা, যোগাযোগ করা, সেই ঘাটতিও থাকতে পারে। কিংবা সরকারের যে আপনি ধরেন অর্থ উপদেষ্টা সহ যারা আছেন, তাদের দিক থেকেও আসলে অনেক কিছুই হয় কি, এই সেক্টর তো নিয়ন্ত্রণ করে হয়তো আইডিআরে, কিন্তু আইডিআরে তো এককভাবে সবকিছু করতে পারে না। ধরেন একটা আইন করতে হবে, সেটির সাথে তো মন্ত্রণালয়ের সম্পর্ক আছে, সরকারের পলিটিক্যাল উইল, সরকারের ইচ্ছা, অনেক কিছু নির্ভর কিন্তু করে। সুতরাং আপনি দেখেন যে বরং এই সরকারের আমরা একটা ঘটনা আমরা দেখেছি, একটা কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল কিছু জায়গায় শৃঙ্খলা আনার জন্য। আইডিআর সম্ভবত একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছিল, এবং আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে সেই সিদ্ধান্তের প্রতিবাদে ওই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা এসে আইডিআরএ এবং চেয়ারম্যানকে ঘেরাও করে রেখেছিল কয়েক ঘন্টা। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে উদ্ধার করে দিচ্ছে। আপনি কি আজ পর্যন্ত যে যারা এই ঘটনার পেছনে জড়িত ছিল, নেপথ্যে ছিল, কারো শাস্তি হয়েছে শুনেছেন? সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? খুদ রেগুলেটরকে যারা জিম্মি করে ফেলে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেই রেগুলেটর কিভাবে আসলে এই সেক্টরকে নিয়ন্ত্রণের মধ্যে আনার উদ্যোগ নেবে? এরকম একটা অবস্থা কিন্তু আমরা দেখছি। মানে এই জায়গাটা সবচেয়ে বেশি হতাশা ছিল যে অতিরিক্ত কিছু উদ্যোগ নেক বা না নেক, মিনিমাম যে সাপোর্টটুকু দরকার সেই সাপোর্টটাও কিন্তু আমরা দেখি নাই এই খাতের প্রতি বর্তমান সরকারের। তো এখন আমরা আশা করবো আসলে এই সরকারের আর 1 মাসের মধ্যে কিছু হবে এরকম আশা করতে পারি না। ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হওয়ার কথা। আমরা আশা করব এই নির্বাচনে যে দলটি ক্ষমতায় আসবেন, সরকারের দায়িত্ব নেবেন, জনগণের দায়িত্ব নেবেন, তারা এই সেক্টরটা সংশোধনের জন্য, সংস্কারের জন্য, নতুন আইন প্রণয়ন থেকে শুরু করে যা যা করা দরকার সেই উদ্যোগগুলো নেবেন, এর তাৎপর্যটাও বুঝবেন। এবং সরকারের সামনে অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আপনি জানেন, অলরেডি আলোচনা হয়েছে। গত 1.5 বছরে বিনিয়োগ এক তলানিতে নেমে গেছে, বিদেশি বিনিয়োগ, স্থানীয় বিনিয়োগ, কর্মসংস্থান নাই চলে। এমন একটি অবস্থার মধ্যে, যে ভঙ্গুর অবস্থার মধ্যে সরকার দায়িত্ব নেবে, সেই সরকারকে যদি অর্থনৈতিক একটা স্থিতিশীল অবস্থায় আনতে হয়, যদি নতুন গতি সঞ্চার করতে হয়, যদি বিনিয়োগ বাড়াতে হয়, বিনিয়োগের যে তহবিল থেকে আসবে, এই তহবিলের একটা অংশ তো হতে পারে আপনার এই যে প্রিমিয়ামের মাধ্যমে যদি ইন্স্যুরেন্স সেক্টরগুলো যোগান দেয়। সুতরাং এই সেক্টরটাকে নিয়ে ভাবতে হবে, এবং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে, যে আর্থিক খাত নিয়ে তাদের পরিকল্পনা কি, ব্যাংকিং নিয়ে পরিকল্পনা কি, তাদের পুঁজিবাজার নিয়ে পরিকল্পনা কি, ইভেন ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে তাদের পরিকল্পনা কি, তারা আগামী 5 বছর কোথায় দেখতে চায়। আমি মনে হয় এই ধরনের ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে হয়তো একটা ভালো চিত্র আমরা দেখবো আর কি। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, যে কোনো দেশের অর্থনীতিতে বীমা খাত কেন এবং কতখানি গুরুত্বপূর্ণ? আমি প্রথমেই বলেছি, বীমা হলো একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি। দেশের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, বীমা খাতকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই, এবং সে খাতকে গুরুত্ব দিতেই হবে। এবং আপনি দেখেন, জাপানের কথা বলেন, আপনি তাইওয়ানের কথা বলেন, আপনি দক্ষিণ কোরিয়ার কথা বলেন, সব দেশের পেনিট্রেশন রেট 11, 18, 19 এবং 20-এর উপরে। তাইলে মানে তাদের সরকার পরিকল্পনার মধ্য দিয়ে দেশের বীমা শিল্পকে গুরুত্ব দিয়ে এবং বীমা শিল্পকে সচল করে, এবং সেটার ফল ভোগ করছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প উন্নয়নে। একটি দেশের শিল্পকে যদি উন্নত করতে হয় এবং শিল্প উন্নত দেশে পরিণত করতে হয় একটা দেশকে, তাহলে অবশ্যই বীমাকে গুরুত্ব দিতে হবে। বীমাকে গুরুত্ব না দিয়ে সেটা সম্ভব নয়। ক্রমাগতভাবে আমরা দেখছি বীমা অবহেলিত একটি সেক্টর। এই সচেতনতার অভাব
বিমা ক্ষেত্রে, এবং তাদেরকে এটা বোঝানোই যাচ্ছে না যে বিমা সেক্টরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটি গুরুত্ব না দেওয়ার কারণেই আমাদের সামগ্রিক অর্থনীতিতে 0.5 নিচে আমাদের বর্তমানে অবস্থান, এবং এটা দিয়ে আমাদের বোঝা যায় দেশের আর্থিক অবস্থা, আমরা কোন খাতে আছি, মানে কোন অবস্থানে আছি। গ্রামীণ জনগোষ্ঠী, সামাজিক জনগোষ্ঠী এবং সার্বিক, মানে যদি আমরা দেশের সমস্ত আপামর জনগোষ্ঠীর উন্নয়নের কথা ভাবি, বিমা খাতে গুরুত্ব দিতে হবে। সামনে নির্বাচনের কথা আসছে, যেহেতু নির্বাচন মানে হলো নতুন ম্যান্ডেট নিয়ে একটি সরকার আসবে, সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কথা, এবং যে সরকারই যে দেশেই আসে না কেন একটি পরিকল্পনার মাধ্যমেই কিন্তু সরকার দেশ চালায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করি যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন তিনি যেন বিমা খাতে গুরুত্ব দেন। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে যতটা সরব আলোচনা হয়, আমরা আলোচনা করতে দেখি, বিমা খাতের বিশৃঙ্খলা, অনিয়ম নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা এবং সংশ্লিষ্টদের ততটা নিশ্চুপ থাকার রহস্যটা কি? যদি সহজভাবে বলা হয়, ব্যাংকিং খাতকে যদি আমরা ছেলে বলি, আর বিমা খাতকে দেখা হয় সব ছেলে হিসাবে, অথচ আমরা কথায় কথায় বলি ব্যাংক বিমা, এই দুইটিকে সমান তালে কিন্তু গুরুত্ব দিতে হবে। ব্যাংককে যেমন গুরুত্ব দিতে হবে, অর্থনীতির অন্যান্য খাতকে যেমন গুরুত্ব দিতে হবে, বিমাকে ঠিক ততোধিক ভাবে গুরুত্ব দিতে হবে। একটি দেশের চালিকা শক্তি বিমা, বারবার আমরা বলছি, এবং দেশের ক্যাপিটাল ফরমেশনের জন্য বিমা, দেশের সুরক্ষার জন্য বিমা, দেশের দুর্ঘটনা থেকে যদি আবার নতুন করে ফিরে দাঁড়াইতে হয়, দেওয়ালে ফিট থেকে গেলে আবার নতুন করে ফিরে দাঁড়াইতে হয় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে, তাহলেও বিমা, এবং দেশের সামাজিক সুরক্ষার জন্য বিমা। তাহলে বিমাকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি না? এই কারণে তাদের সচেতনতার অভাব। তারা সুদূর পরিকল্পনার মাধ্যমে দেশের কথা ভাবেন না। অর্থাৎ একটা দেশ, যখন আমরা দেশের অর্থনীতির কথা ভাবি, আজকে বসে যখন আমি ভাববো শুধু দৃষ্টিতে 10 বছর পর বাংলাদেশ কি হবে, 15 বছর পর বাংলাদেশ কি হবে, 20 বছর পর বাংলাদেশ কি হবে, পরিকল্পনাবিদরা যখন এই কথাটি চিন্তা করি, যখন পরিকল্পনায় বসবেন, তখন বিমাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। কারণ যে কোনো ঝুঁকি অল্টারনেট করার, স্থানান্তর করার মাধ্যমে হচ্ছে বিমা, এবং সেই স্থানান্তরের মাধ্যমে মানে হলো কি আরেকজনের গাড়ে দিয়ে দিলাম, তা নয়, কিন্তু এর মধ্য দিয়ে ঝুঁকি প্রতিবিধান করা এবং ঝুঁকিকে মোকাবেলা করা এবং ঝুঁকিকে ক্ষতিপূরণের মাধ্যমে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়াই হচ্ছে বিমা। সেই ক্ষেত্রে এই বিমাকে গুরুত্ব না দেওয়ার মূল কারণটাই হচ্ছে পরিকল্পনাবিদ যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, দেশের এই সেক্টরের মাথা হিসেবে যারা কাজ করেন, তাদের এক ধরনের উন্নাসিকতা অথবা উদাসীনতা বিমা ক্ষেত্রের প্রতি। এছাড়া আমি আর কিছু দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে। জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, দেশের মেগা প্রকল্পগুলোর বিমা কি দেশি কোম্পানিগুলো পায়, নাকি বড় অঙ্কের প্রিমিয়াম বিদেশে চলে যাচ্ছে? দেশীয় অর্থনীতি রক্ষায় এর প্রভাব কি? এইখানে অ্যাজ পার ল অফ দি ল্যান্ড যেটা রয়েছে, যদি যেই বড় মেগা প্রকল্পগুলোতে যেগুলো গভর্নমেন্ট ইনভলভ আছে, গভর্নমেন্টের পার্টিসিপেশন রয়েছে, সেগুলোর ম্যান্ডেটারিলি গভর্নমেন্টের স্টেট ওন্ড ইন্স্যুরেন্স কোম্পানির সাথে করতে হবে। আর যেগুলো এমনি বড় বড় প্রকল্পগুলো রয়েছে, সেইগুলো কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করতে পারে, কিন্তু তাদের সক্ষমতা অনেক সময় অতটা না থাকার কারণে দেখা যায় তারা একটা স্মল পোর্শন রেখে বাকিটা রিইন্স্যুরেন্স করে বিদেশে দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু হিউজ আউটফ্লো হয়ে যাচ্ছে ফরেন কারেন্সি, এবং সাধারণ বিমারও মানে অদক্ষতা কিংবা কর্মবিমুখতা কিংবা বলেন যে প্রফেশনাল লোকজনের অভাবে আমাদের কিন্তু বিমার একটা বিরাট অঙ্ক বিদেশে চলে যাচ্ছে, যেটা কিন্তু ইজিলি আমরা দেশে রিটেইন করতে পারলে আমরা ফরেন কারেন্সির উপর অনেকটা ইয়ে হতো। এছাড়াও আমি যেটা বলবো যে আমাদের এখানে বিমার যেটা ইয়ে রয়েছে, সাধারণ বিমাতে যেহেতু রয়েছে, এখানে কিন্তু অনেক স্কোপ রয়েছে এই সাউথ ইস্ট এশিয়ার জন্য একটা রিইন্স্যুরেন্স কোম্পানি করার। সেই রিইন্স্যুরেন্স কোম্পানিটা যদি হতে পারতো বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের কপাল খুলে যেত। এখন দেখেন যে যত বড় ন্যাচারাল ক্যালামিটিস গুলো হচ্ছে, সেগুলো আপনি যেখানে বসে রয়েছেন সেই সব দেশেই হচ্ছে। আমাদের দেশে কিন্তু এবং সাউথ ইস্ট এশিয়ায় খুব কম হচ্ছে। কিন্তু আমরা এখন ফ্লোরিডার যে লসটা হচ্ছে কিংবা এতে যে লসগুলো হচ্ছে, অস্ট্রেলিয়াতে যেটা লসগুলো হচ্ছে, সেগুলো লস কিন্তু তাদের গভর্নমেন্টের গায়ের উপর দিয়ে কিচ্ছু যাচ্ছে না, তাদের ডেভেলপমেন্ট বাজেট কেটে দিতে হচ্ছে না, তারা কিন্তু এটা রিইন্স্যুরেন্সের মাধ্যমে রিকভারি করে নিচ্ছে।
আর আমাদের এখানে যখনই কিছু হচ্ছে, আজকে একটা ঝড় হলো, বন্যা হলো, কালভার্ট ভাঙলো, রোড ভেঙে গেল, সবই কিন্তু গভর্নমেন্ট তখন তার ডেভেলপমেন্ট বাজেটগুলো, বিরাট অ্যাম্বিশাস বাজেটগুলো যেটা করে সেটা কেটে ওইখানে দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু অল্প কিছু প্রিমিয়ামের মাধ্যমে এই ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলকভাবে আমরা কম্পেনসেটেড হতাম। এবং এই ইন্স্যুরেন্স গুলো যদি রিইন্স্যুরেন্সটা আমার আরেকটা রিইন্স্যুরেন্স কোম্পানির হাতে থাকতো, তাহলে সাধারণ বীমার মনোপলিস্টিক যেই ভাবটা রয়েছে সেই জিনিসটা কাটেল হয়ে আপনার কম্পিটিশনে চলে যেতে হতো। তাদেরকে কম্পিটিশনে যেয়ে দুইজনের ভিতরে কম্পিটিশন হয়ে ইয়ে হতো, এবং দুইজনই বেশ ভালো অ্যামাউন্ট রিটেইন করতে পারতো উইদিন দি কান্ট্রি। এটা আমাদেরকে অর্থনীতিকে আরো শক্তিশালী করে ফেলতে পারতো। জনাব জিয়াউর রহমান, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে বীমা খাতের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বীমা কোম্পানিগুলোর পুঁজিবাজারে অংশগ্রহণ এত নগণ্য এবং বিতর্কিত কেন? দু তিনটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে পুঁজিবাজার সম্পর্কেও পারসেপশনটা সব জায়গায় খুব বেশি ভালো এরকম না। বীমা খাত সম্পর্কে যেমন পারসেপশন অনেক খারাপ, পুঁজিবাজার সম্পর্কে আসলে পারসেপশনটা একটু খারাপ। এটা একটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে যে দক্ষ জনবল দরকার। আপনি এটা তো কি বলবো, যারা পলিসি হোল্ডারদের টাকা, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স যদি হয়, লাইফ ফান্ড, এটা তো পলিসি হোল্ডারদের টাকা, তাই না? তার পলিসি যখন ম্যাচিউর হবে টাকাটা ফেরত দিতে হবে। তো এই যে এতগুলো টাকা আপনি দায়িত্বে আছেন, হেফাজতকারী হিসেবে আছেন, আপনি যে টাকা বিনিয়োগ করবেন ওখান থেকে যদি আপনি প্রফিট না জেনারেট করতে পারেন, আপনার যদি লস হয়ে যায়, তাহলে উল্টা কোম্পানিটা আরো ঝুঁকির মধ্যে পড়বে। তো সুতরাং এই ফান্ডকে ম্যানেজ করার জন্য এই কোম্পানিগুলোতে যে ধরনের দক্ষ জনবল থাকা দরকার, এক্সপার্টিস দরকার, সেই জায়গাগুলোর ব্যাপকভাবে ঘাটতি আছে। এবং সেগুলো আমার মনে হয় যে কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট এবং বোর্ডে যারা থাকেন তারা এই জায়গাটা উপলব্ধি করতে পারেন না, যে আমার বিনিয়োগের ডাইভার্সিফিকেশন আনার জন্য, একটু ভালো রিটার্ন জেনারেট করার জন্য আমাকে অনেক জায়গায় যেতে হবে, এবং সেই জায়গাগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন জায়গায় যে এক্সপার্টিস গুলো দরকার ওই রকম লোকজন আমাকে নিয়োগ করতে হবে। তো আমার মনে হয় যে সেটি একটি বড় সমস্যা। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, অতীতে দু একটি কোম্পানির ক্ষেত্রে এরকমও হয়েছে যে যারা দায়িত্বে বিনিয়োগ করেছেন হয় তারা অনিয়মে জড়িয়ে পড়েছেন, অথবা উদ্যোক্তাদের কেউ কেউ বাড়তি সুযোগ নিয়েছেন। কিভাবে সুযোগ নিয়েছেন? তারাও হয়তো বাজারে ইনভলভ, তারা কোনো শেয়ার কিনবেন এক দামে, সেই শেয়ারটা বাড়তি দামে বিক্রি করতে হবে, তখন দেখা গেল যে এই কোম্পানির ফান্ড দিয়ে সেটা একটু ম্যানিপুলেট করা যায় কিনা, এরকম অভিযোগের কথা আমরা শুনি। সুতরাং বিনিময় খাতে যদি পুরোপুরি স্বচ্ছতার জায়গাটা ইনশিওর না করা যায়, এখানে যদি দক্ষ জনবলের জায়গাটা নিশ্চিত না করা যায়, তাহলে পুঁজিবাজারে হয়তো তাদের পার্টিসিপেন্টটা খুব বেশি বাড়বে না। তবে আমি মনে করি যে আগামী দিনে যদি বীমা খাতের ফান্ডগুলোর ভালো ম্যানেজ করতে হয়, ভালো রিটার্ন আশা করতে হয়, তাহলে তাকে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে, এবং সেক্ষেত্রে পুঁজিবাজারকেও বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে পুঁজিবাজারেরও দায়িত্ব হচ্ছে, পুঁজিবাজার যারা রেগুলেট করেন তাদেরও দায়িত্ব হচ্ছে পুঁজিবাজারকে কিভাবে আরো স্বচ্ছ, আরো জবাবদিহিমূলক করা যায়, ওখানে সুশাসন কিভাবে আনা যায়, যাতে করে এখানে বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, সকল বিনিয়োগকারী যেন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের পুঁজি যেন কোনো কারসাজির কারণে, ভুলের কারণে যেন হারিয়ে না যায়, তাহলে কিন্তু প্রতিষ্ঠানগুলো আগ্রহী হবে না। তা এটা আসলে উইন উইন সিচুয়েশনের মতো করে একদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক যারা আছেন, সরকারি পলিসি মেকারদেরকে এই জায়গাটা এনশিওর করতে হবে, আবার অন্যদিকে কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে যারা আছেন, কোম্পানিগুলোর বোর্ডে যারা আছেন, তাদেরকে দক্ষ জনবল দিতে হবে, এবং আইডিয়ার কেউ কিছু পলিসি নিতে হবে। তো আমরা বিভিন্ন সময় বলে আসছিলাম যে সামগ্রিকভাবে পুঁজিবাজার, ইন্স্যুরেন্স, ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য যে রেগুলেটরি সংস্থাগুলো আছে, বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ, আপনার বিএসসিসি এবং এনবিআর, তাদের সমন্বয়ে একটা সমন্বয় কমিটি করে প্রতি মাসে যেন মিনিমাম একটা মিটিং হয়। এমন অনেক সিদ্ধান্ত হয় যে সিদ্ধান্তগুলো আসলে হয়তো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের কারণে আপনার বীমা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা বীমা খাতের একটা সিদ্ধান্তের কারণে পুঁজিবাজারে প্রভাব পড়ছে, পুঁজিবাজারের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংকের একটা সিদ্ধান্তের সাথে বা একটা আইনের সাথে কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা আমরা কিন্তু দেখেছি অতীতে। একটা আপনার তালিকাভুক্ত কোম্পানির লাইসেন্স স্থগিত করে দিয়েছিল আইডিআর, এর আগে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অথচ এটা কোম্পানি যেহেতু তালিকাভুক্ত, তাদের উচিত ছিল যে শেয়ার হোল্ডারদের স্বার্থ কিভাবে ক্ষুণ্ণ কম হবে, তাদের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়, সেই ব্যাপারে অ্যাটলিস্ট বিএসসিসিতে আলোচনা, যে কোম্পানিটা এরকম অপরাধ করেছে, আমরা কিছু ব্যবস্থা নিতে চাই, কি করলে মিনিমাইজ হবে সংকটগুলো, বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। আমরা এরকম অসংখ্য সিদ্ধান্ত দেখেছি যার যার মতো করে নিয়েছে। তো আমরা মনে করি যে বীমা খাতের উন্নয়নের জন্যও এবং একই সাথে অন্যান্য সেক্টরগুলো উন্নয়নের জন্য সমন্বয়ের খুব জরুরি, এবং সমন্বিতভাবে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সরকারি পলিসি মেকাররা যদি প্রত্যেকের কাছ থেকে ইনপুট পায় যে আচ্ছা এইগুলো ব্যবস্থাগুলো করলে ভালো হবে, তাহলে আমার মনে হয় যে একটা সমন্বিত উন্নয়ন আমরা দেখবো, পুঁজিবাজারেও ভালো প্রভাব দেখবো, এবং কোম্পানিগুলো, বীমা কোম্পানিগুলো আর একটু ভালো আগামী দিনে করবে, ফাইন্যান্সিয়ালি আরো বেশি সলভেন্ট থাকবে, আরো বেশি প্রফিট জেনারেট করবে। যেমন শেয়ার হোল্ডাররা লাভবান হবে, তার কর্মকর্তা কর্মচারীরা লাভবান হবে, এবং যারা বিনিয়োগকারী আছেন, যেহেতু তালিকাভুক্ত কোম্পানি এগুলো, তারাও কিন্তু ভালো ডিভিডেন্ড পাবেন, এটা আমরা আশা করি।
ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে বড় বড় অর্থনৈতিক খাত এবং উন্নয়নের প্রতিশ্রুতি জায়গা পায়, কিন্তু বিমা খাত কখনোই গুরুত্ব পায় না। এবার যাতে ব্যতিক্রম হয় সেজন্য আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? যে গণতান্ত্রিক দেশে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকার সরকার গঠন করতে চায়, তাহলে দেশের প্রত্যেকটি সেক্টরের প্রতি তাদের কিন্তু সম্যক জ্ঞান থাকা আবশ্যক। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবকিছু নিয়ে তাদের একটা পরিকল্পনা থাকে। সেই ক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন, আমাদের হতাশ হয়ে আমরা দেখছি হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের শেয়ারে বিমা খাতকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের পরিকল্পনায় সেটা কতটা আছে আমরা তাদের শেয়ারে ওইভাবে গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো আমরা বুঝতে পারি না। আশা করি তারা এটা বুঝতে পারবেন, দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির গতিকে সচল রাখার জন্য এবং দেশকে মানে যারা ম্যান্ডেট নিয়ে আসবেন, একটি কথা খুব সুস্পষ্ট, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতার যে মনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবতার অরুণিমায় উদ্ভাসিত করাটাই কিন্তু ওই ম্যান্ডেট প্রাপ্ত মানে রাজনৈতিক দলের মূল দায়িত্ব। সেটি আয়না সামনে লিখিত থাকে না, কিন্তু মানুষ প্রকৃতপক্ষে কি চায়? মানুষ চায় শান্তিতে ঘুমাতে, মানুষ চায় দুমুঠো ভাত ঠিকমতো খেতে, মানুষ চায় তার সন্তানের স্কুলের যাত্রাটা নির্বিঘ্নে হোক, সে চায় তার যোগাযোগ ব্যবস্থাটা দুর্ঘটনা মুক্ত হোক, সে চায় তার ব্যবসাটা দুর্ঘটনা এবং নানা রকম ঝুঁকি মুক্ত হোক। অর্থাৎ সে একটি ঝুঁকিহীন দেশে বসবাস করতে চায়, ঝুঁকিহীন শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে চায়, ঝুঁকিহীন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে চায়, ঝুঁকিহীন পরিবারে থাকতে চায়, দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে চায়। এই যে দুশ্চিন্তা মুক্ত জীবন কাটাতে হলে তাকে যেভাবে থাকতে হবে, তার জন্য কিন্তু বিমাই একমাত্র অবলম্বন। বিমা ব্যক্তি জীবনে দুশ্চিন্তা মুক্ত করতে পারে, রাষ্ট্রীয় জীবনে দুশ্চিন্তা মুক্ত করতে পারে, সামাজিক জীবনের দুশ্চিন্তা মুক্ত করতে পারে। সেজন্য আমাদের রাজনীতিবিদ যারা আছেন, সম্মানিত রাজনীতিবিদ, তাদের ইশতেহারে এটি আরো গুরুত্ব পাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি, এবং তারা অনতিবিলম্বে তারা ভবিষ্যতে তারা অবশ্যই এই সেক্টরের প্রতি যথাযথ গুরুত্ব দিবে বলে আমরা বিশ্বাস করি। কারণ তাদের পরিচালনার মধ্য দিয়ে যদি দেশকে সত্যিকার অর্থে উন্নত দেশ করতে হয়, উন্নয়নশীল দেশ থেকে আমরা উন্নত দেশে যদি টার্ন করতে হয়, তাহলে বিমা খাতটা যদি আমরা সংস্কার না করি তাহলে হবে না। বিমা খাতের সংস্কারের মাধ্যমেই দেশের শিল্পায়ন সম্ভব। দেশের শিল্পায়ন যদি না হয়, তাহলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা টিকতে পারবো না। আমাদের যদি টিকে থাকতে হয়, অস্তিত্ব সংকটে যদি আমরা পড়ি, তাহলে তো হবে না। সেই অস্তিত্ব সংকট থেকে আমাদের মানে ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়ানোর জন্যই আমাদের অর্থনীতির প্রত্যেকটি সেক্টরে, এবং সেই ক্ষেত্রে যারা রাজনীতিবিদ আছেন, যারা সরকার গঠন করবেন, তারা এই ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন লোককে সঠিক স্থানে স্থান দিতে হবে। অনেক সময় রাজনৈতিক বিবেচনায় অনেক সময় নানাভাবে বিভিন্ন জনকে যেমন আমাদের ইড্ডার কথাই বলি, যেহেতু বিমার কথা বলছি, ইড্ডার যারা নিয়ন্ত্রণ সংস্থা, সেখানে সবসময় যোগ্যতা সম্পূর্ণ, আমি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ যোগ্যতার অর্থে এই অর্থে বলছি, বিমা শিক্ষিত, বিমা প্রশিক্ষণ প্রাপ্ত লোককে কি নিয়োগ করা হয়? হয় না। আমরা অনেকভাবে দেখেছি, ইড্ডার চেয়ারম্যান হিসাবে যারা নিয়োগ পেয়ে আসছেন, তারা অনেকেই হয়তো বিমার সার্বিক ক্ষেত্রে সেইভাবে অভিজ্ঞ নয়, সেভাবে মানে মানে বুক টান করে বিমাকে নেতৃত্ব দেওয়ার মতো সেই ক্ষমতা অনেক সময় রাখেন নেই বলেই আজকে বিমা ক্ষেত্রে দুর্নীতি দেখছি, বিমা ক্ষেত্রে উদাসীনতা দেখছি, দাবি পূরণে অনীহা দেখছি আজকে কোম্পানিগুলোর, এবং তারা দাবি পূরণ না করে ঠিক মতো তারা বেঁচে যাচ্ছে। তারা তাদের অর্থ খাতের পুঁজি অন্য খাতে সরিয়ে দিচ্ছে, সেখানেও তারা মানে তারা মুক্ত হয়ে যাচ্ছে। আমরা যদি প্রবণতাগুলো বিগত বছরগুলোতে দেখি, যে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত মানুষদেরকে ইদরাতে নিয়োগ দেওয়া হচ্ছে, মানে যাদের অলরেডি কর্ম মানে স্বাস্থ্যগতভাবে কিংবা মানে যখন তাদের অবসরে যাওয়ার কথা, যখন আর দেওয়ার কিছু থাকে না, তখন তাদের নিয়ে ইদরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসাচ্ছে। এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? কারণ তাদের তো আর আপনার ফিজিক্যালি বলেন কিংবা তোমার সমসাময়িক দক্ষতা অর্জন করারও উপায়ও নাই, তাহলে তাদেরকে কেন এখানে দেওয়া হয়? তাদের কাছ থেকে ভালো কি পাওয়া যাবে? আপনি ঠিকই বলেছেন, আমি এই বিষয়টা ইঙ্গিত করেছি। কারণ হচ্ছে কি, প্রথমত হলো
বিমায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং মানে অবসরপ্রাপ্ত ব্যক্তি সেটিও আছে, এবং এই অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যেও কয়জন আছেন বিমা বিশেষজ্ঞ সেটাও আপনি বিবেচনা করে দেখতে হবে। কারণ একটা সেক্টরকে আজকে দেখেন বিমা কোম্পানিগুলো নানাভাবে প্রযুক্তিগতভাবে হোক অন্যভাবে হোক ইড্ডাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তাহলে ইড্ডার যোগ্যতা হইতে হবে প্রশ্নাতীত, যেন প্রত্যেকটা কোম্পানির যে বিষয়গুলো আছে সেগুলোকে আরো বেশি ভাবে তারা ধরতে পারে, প্রযুক্তিগত দুর্বলতাগুলো তারা ধরতে পারে, এবং কিভাবে ফান্ড রেজ হচ্ছে এবং ফান্ডের একটি নির্দিষ্ট অংশ তারল্য রেখে তারপরে বাকিটা অন্য জায়গায় বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগগুলো সঠিক স্থানে সঠিক ক্ষেত্রে হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য যে মানসিক স্ট্যামিনা দরকার চেয়ারম্যানের, যে মানসিক দায়িত্ববোধ দরকার এবং যে দেশপ্রেম দরকার, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য যেই বলিষ্ঠ পদক্ষেপ দরকার, সেই জায়গাগুলোতে আমি মনে করি নির্বাচিত সরকার অত্যন্ত চমৎকারভাবে গুরুত্ব দিবেন। এবং আমরা যে দেশের দেশপ্রেমের মাধ্যমে আমরা আগামী সম্ভাবনাময় বাংলাদেশকে দেখতে চাই, সেই সম্ভাবনাময় বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই বিমা শিল্পের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দ শাহরিয়ার হাসান। একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরিতে বিমা তহবিল ব্যবহারের ব্যাপারে আগামী দিনে সরকার কি ভাবতে পারে, আপনার পরামর্শ কি, আর কোন কোন উপায়ে বিমা খাতকে সরকার কাজে লাগাতে পারে? বন্ড মার্কেট ক্রিয়েট করতে গেলে বিমা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে, কিন্তু তার আগে যেটা করতে হবে যে আমাদের এখানে যে ক্যাপিটাল মার্কেট রয়েছে তার উপরে জনগণের আস্থাটা ফিরিয়ে আনতে হবে। কারণ একবার দেখা গিয়েছে এক একটা কোম্পানি, এটা কিন্তু কম তো হয়নি, সে কত বছর ধরে চলছে, লোকজন নিঃস্ব হয়ে গেছে। সুতরাং সেইখানে যখন ফিনান্সিয়াল বন্ডস গুলো মানে বন্ড মার্কেটের এগেন্সে ইন্স্যুরেন্স গ্যারান্টি বলেন কিংবা ফিনান্সিয়াল ইয়েগুলো আসে, সেগুলোর মানে গ্রহণযোগ্যতা পেতে সময় লাগবে। এবং কোনো ইন্স্যুরারই এই প্রেজেন্ট যে আমাদের ক্যাপিটাল মার্কেট রয়েছে এইখানের এইটা রিইন্স্যুরেন্স প্রোটেকশন দিতে খুব একটা উৎসাহী হবে না। যদিও এটা উন্নত বিশ্বে এই জিনিসটা খুবই রয়েছে এবং খুবই আমাদের এখানেও এটা চালু করা যেতে পারে। আর এছাড়া যে জিনিসটা বলছেন যে বন্ড মার্কেটে বিমার ভূমিকা, এর জন্য এই পেশায় শিক্ষিত লোকের কিন্তু খুবই অভাব রয়েছে। কি বলবো, সফিস্টিকেটেড রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে এখানে। সেইখানে যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সম্বন্ধে আইডিয়া না থাকে, তাহলে আমি কোথায় কোন বন্ডে যে কি করব, কোন বন্ডের সিউরিটি হব। দেখা যাবে আমার এক একটা বন্ড প্রিমিয়াম ছেড়ে দিচ্ছে, 200 টাকা প্রিমিয়ামে ছেড়ে দিল, আমি কিনলাম, 3 দিন পরে দেখা যাচ্ছে ওইটা নেমে চলে এলো, মানে ফেস ভ্যালুরও নিচে চলে এলো। তখন তো লোকের আস্থা যাই যেটুকু ছিল সেইটুকুন চলে যাবে এবং বিমা কোম্পানিগুলো আরতে যেতে চাইবে না। সুতরাং ওই মার্কেটটাকে শক্তিশালী করে নামতে হবে এবং বিমা পেশায় যারা জড়িত রয়েছে তাদের বিমা বিষয়ক জ্ঞানের পরিধি আরো বাড়াতে হবে। এখানে আমাদের একটা ইনস্টিটিউট মাত্র রয়েছে, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। এটা এই কোন মান্ধাতার আমলের সিলেবাস নিয়ে চলছে, যেই সিলেবাসটাকে আমূল পরিবর্তন এনে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে, অন্তত পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করে সিলেবাসটা করা উচিত। এবং এই সিলেবাসটা এমনভাবে করা উচিত যাতে এই কোর্সটা পাশ করলে সে হায়ার অন্যান্য কোর্সগুলোতে কিছু এক্সামশন পায়, তাহলেই সে ইন্টারেস্টেড হবে। একবারে যেই জিনিসগুলোকে দিয়ে দিচ্ছে যে, আর এই যে একটা প্রফেশনাল ডিগ্রি যেটা ইন্টারন্যাশনালি আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো, বিমা ওয়ার্ডিংস গুলো, অন্যান্য ইয়েগুলো সবগুলো ইংরেজিতে করছি। এখানে কিন্তু বিমার যে পরীক্ষাটা হচ্ছে সেটা বাংলায় হচ্ছে, ইংরেজিতে দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম ছেলে বাংলায় দিচ্ছে। সুতরাং তাদের আমার মনে হয় ওই ইয়েতেও দক্ষতা অর্জন করতে হবে। তাহলে বাইরের ডিগ্রিওয়ালা যেসব ছেলে প্রফেশনাল কোর্স আছে সেই সব কোর্সগুলো পাশ করে যেই ছেলেগুলো আসবে তারা তাদের নিউ কনসেপ্ট দিয়ে আমার মনে হয় বিমা শিল্পকে অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব জিয়াউর রহমান, বিমা খাতকে অবহেলিত তকমা থেকে বের করে একটি স্মার্ট ইকোনমিক পিলার হিসেবে দাঁড় করাতে আগামী সরকারের করণীয় কি হওয়া উচিত, আপনার পরামর্শ শুনে আমাদের আজকের আলোচনা শেষ করব। বর্তমান সময়ের উপযোগী করে বিমা আইনটা সংশোধন করতে হবে এবং এর মাধ্যমে যে পরিবার কেন্দ্রিক, পরিবারের যে আধিপত্য আছে কোম্পানিগুলোর উপর, সেই জায়গা থেকে বের করে আনতে হবে এবং উদ্যোক্তাদের একটা পরিবার কিংবা প্রতিষ্ঠান, ব্যক্তি সর্বোচ্চ কতটুকু শেয়ার ধারণ করতে পারবে এ ধরনের কিছু জায়গা ঠিক করে দেওয়া উচিত। অপরাধের জন্য শাস্তিটা আরো বাড়ানো দরকার
এবং এখন শুধু জরিমানার ব্যবস্থা আছে, এর বাইরে পাশাপাশি যদি ফৌজদারি আইনের মধ্যে শাস্তি, জেল টেলের ব্যবস্থা রাখা হয়, তাহলে এই অপরাধগুলো করা, জনগণের আমানতের নষ্ট করা কিংবা বিশ্বাস ভঙ্গ করা, আত্মসাৎ করা, সেই জায়গাগুলো একটু কমে আসবে। এবং আপনার আইডিআরকে অনেক বেশি শক্তিশালী করতে হবে, প্রয়োজনে জনবল দিতে হবে, চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছে সেই জায়গাগুলো যেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, যোগ্যতা দেখে এবং তার সততা নিষ্ঠা দেখে যেন সেই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হয়। আপনার সামগ্রিকভাবে একটা রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে। যদি সরকার মনে করে যে আমি এই সেক্টরকে কাজে লাগাবো অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক প্রয়োজনে, যদি সামাজিক সুরক্ষার জন্য, এবং আপনি জানেন যে আমরা যে মাঝখানে ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছিলাম, সেটি কিন্তু সময় দ্রুত শেষ হয়ে আসছে। আমাদের দেশে কিন্তু প্রবীণের সংখ্যাও বাড়বে। এই যে প্রবীণ মানুষগুলো, এই দেশে কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই। বেশিরভাগ মানুষ তার সন্তানের উপর নির্ভর করে যে আমি রিটায়ারমেন্টের পথে ছেলেরা আমাকে খাওয়াবে। তো সেই জায়গায় কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আপনি যদি এই সেক্টরকে বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় নিতে পারতেন, তাহলে কিন্তু রিটায়ারমেন্টের অংশ হিসেবে কিন্তু এখানে সে অনেক পলিসি করতে পারতো বা নানা ধরনের প্রোডাক্ট সে কিনতে পারতো। এইভাবেও কিন্তু আপনি প্রবীণ জনগোষ্ঠীকে একটা পরোক্ষ সুরক্ষা দিতে পারতেন। স্বাস্থ্য সুরক্ষা তো আছে। সুতরাং যদি একটি সরকার মনে করে যে আমি একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন করব, একটা সামগ্রিকভাবে অর্থনীতিকে, দেশকে এক জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে বিমার সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়ানোর জন্য একটা মাস্টার প্ল্যান করতে হবে। এবং সেই প্ল্যানের মধ্যে যে বললাম, আইন সংস্কার, শাস্তি, মনিটরিং, এখানে দক্ষ জনবল তৈরি করা, এবং বিদেশি যে গুড প্র্যাকটিস গুলো আছে, ভালো প্র্যাকটিস গুলো কিভাবে আমাদের এখানে নিয়ে আসা যায়, সেই চেষ্টাগুলো করতে হবে। এবং আমি মনে করি সেটি করলে বিমা খাতের এখন যে অবস্থা আছে, কারণ একটা জনসংখ্যার বড় অংশ এখনো বিমার বাইরে আছে। বড় বড়, আপনি নিজেই বলছেন যে বড় বড় যে প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলো বাইরে আছে। অনেক ইন্ডাস্ট্রি, অনেক বিল্ডিং, এগুলো কিন্তু কোনো ধরনের বিমার আওতায় নাই। সুতরাং এইগুলোকে যদি নিয়ে আসা যায়, যদিও অনেক রাজনৈতিক বিবেচনা, অনেক বেশি কোম্পানি হয়ে গেছে, তারপর আমি মনে করি সবগুলোকে যদি নিয়ে আসা যায় ধীরে ধীরে, তাহলে এর মধ্যেও কিন্তু কোম্পানিগুলো ভায়াবল হতে পারবে। পাশাপাশি যে কয়েকটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের আর্থিক অবস্থা খুব বেশি খারাপ, টেনে নেওয়া যাবে না। বেশি দিন টেনে নিয়ে গেলে কি হবে, এইগুলোকে দেখে মানুষের মধ্যে আরো আতঙ্ক তৈরি হবে, অবিশ্বাস তৈরি হবে। এইগুলোকে কিভাবে একীভূত করা যায়, এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে পলিসি হোল্ডারের দোষে তো আসলে অবস্থা হয় নাই। পলিসি হোল্ডারের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জায়গাটা ঠিক রেখেই প্রয়োজনে যদি আপনার পলিসি হোল্ডারের টাকা আত্মসাৎ করে থাকে, তাহলে যারা আত্মসাৎ করেছেন, যে স্পন্সর, যে ডিরেক্টর, যে কর্মকর্তা, তাদের সম্পদ বিক্রি করে তাদের অন্যভাবে আপনি আদায় করেন। রাইট। পলিসি হোল্ডারের স্বার্থ ঠিক রেখে যদি আপনি মার্জার অ্যাকুইজিশনের দিকে যান এবং কোম্পানির সঙ্গে কিছু কমিয়ে নিয়ে আসেন, তাহলেও কিন্তু কোম্পানিগুলো একটু ভালো সার্ভিস দিতে পারবে। আমি খুবই আশাবাদী, যদি সরকার চায় তাহলে এই সেক্টরকে আসলে পুনর্জীবিত করা, নতুন রক্ত সঞ্চালনের মাধ্যমে একটা গতি সঞ্চার করা কিন্তু সম্ভব। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিমা খাত কেবল একটি বাণিজ্যিক খাত নয়, বরং এটি জাতীয় অর্থনীতির নিরাপত্তা বলয়। উন্নত বিশ্বে যেখানে জীবন ও সম্পদকে সুরক্ষিত রেখে উন্নয়নের চাকা ঘোরানো হয়, সেখানে বাংলাদেশের বিমা খাতকে দীর্ঘদিন ধরেই গুরুত্বহীন করে রাখা হয়েছে। অথচ বৃহৎ পুঁজি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা বলয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ বহুমাত্রিক অবদান রাখার সুযোগ আছে বিমা খাতের। এর জন্য রাষ্ট্রীয়ভাবে বিমা খাতের গুরুত্ব ও মনোযোগ যেমন বাড়াতে হবে, তেমনি গ্রাহকের আস্থার সংকট দূর করতে দাবির দ্রুত নিষ্পত্তি, প্রযুক্তির ব্যবহার এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে বিমা খাতের আধুনিকায়নের বিষয়টি গুরুত্ব পাবে, এমন প্রত্যাশাই জানিয়েছেন আজকের আলোচকবৃন্দ। মনে রাখতে হবে, বিমাহীন অর্থনীতি একটি ফিটনেসবিহীন গাড়ির মতোই ঝুঁকিপূর্ণ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।